আমাদের এডিজি ল অ্যান্ড অর্ডার তার যে চিঠি, এই একটা চিঠিতেই আপনি দেখবেন 1000 আছে, এরকম 4টে চিঠি করা হয়েছে এবং বাই নেমে পছন্দের লোকদের নিয়ে যাওয়া হয়েছে। সে পারেন, উনি পুলিশ মন্ত্রী, উনি পশ্চিমবাংলার সম্রাজ্ঞী, উনি সবই করতে পারেন। আমাদের এটা নিয়ে নৈতিকতার প্রশ্ন থাকতে পারে, কিন্তু অনিয়মের কোনো প্রশ্ন নেই। এখানে কতগুলো স্পেশাল ব্রিফিং করা হয়েছে পুলিশের লোকেদের। আমাদের মধ্যে তো পুলিশের অনেক লোকজন রয়েছে, তারা ব্রিফিংটা আমাদের জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে পুলিশদের নেতৃত্ব দেবেন এক ঝাঁক আইপিএস অফিসার, যারা মোথাবাড়িতে হিন্দুদের দোকান এবং ঘর লুটের সময় লুকিয়ে গেছিল টেবিলের তলায়, যারা 10ই এপ্রিল সুতিতে 11 এবং 12 ধুলিয়ান শামসেরগঞ্জে শাটারের তলায় ঢুকে গেছিল, তারা এখন বেরিয়েছেন। মুখ্যমন্ত্রী রাস্তার যাতায়াতের পথকে নিষ্কণ্টক করবেন আইপিএস অফিসাররা। 3, মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে হিন্দু গ্রামগুলো ব্যারিকেড করে রাখতে হবে, যাতে হিন্দুরা মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখাতে না পারেন। আমি বিক্ষোভের ভাষাতে আপত্তি আছে, এটা তো পুলিশের ভাষা। আমি বলবো তারা যাতে তাদের যন্ত্রণার কথা, অত্যাচারের কথা মুখ্যমন্ত্রীকে বলতে না পারে। 4, মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে পুলিশ কিছু তৃণমূলের হিন্দুদের সাজিয়ে রেখে দিদি দিদি বলে চিৎকার করাবে। মমতা ব্যানার্জি গাড়ি থেকে নামবেন, কুশল বিনিময়ের মাধ্যমে জিজ্ঞেস করবেন যে আপনারা সব মিলেমিশে আছেন তো, ইত্যাদি ইত্যাদি। আপনারা সবাই মিলেমিশে আছেন তো? ওরা একই বৃন্তে দুটি কুসুম, ঠিক আছে তো? দুটো কুসুম। ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে উনি প্রস্থান করে এখানে বলে গেছেন আমি ধুলিয়ান বিডিও অফিসে যাব, আর সাথে ফিরহাদ হাকিম থাকবেন। এই জেলা পরিদর্শনও করতে পারেন। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনারা প্রথম দিন থেকে দেখেছেন 11 তারিখে কার্যত জেলা শাসক বা জেলা প্রশাসন হাত তুলে নিয়ে সীমান্তবর্তী এলাকা হওয়ার জন্য বিএসএফ এর সহযোগিতা চায়। কয়েকশো স্কুলের বাচ্চাও আটকে পড়েছিল, সেখানে বিএসএফ সাহায্য করে তৎক্ষণাৎ 300 জওয়ান। তাদেরকে 12 তারিখে সকালবেলা এলাকা ছেড়ে সীমান্তে চলে যেতে বলা হয়, চৌকিতে ফিরে যান। তার ফলে আমরা কোর্টে যাই, কোর্ট থেকে অর্ডার পাই। আমাদের কথা ছেড়ে দেন, ভারতীয় জনতা পার্টির স্থানীয় স্তরের নেতা থেকে রাজ্য সভাপতি, মুর্শিদাবাদের এমএলএ থেকে বিরোধী দল নেতা, আমাদের কথা ছেড়ে দেন। যে সমস্ত সাংবিধানিক বডিগুলো গেছিল, এমনকি ন্যাশনাল মিডিয়াগুলো বা আমাদের রাজ্যেরও মিডিয়া, আপনারা মানবিক গ্রাউন্ড কারণে অনেক কথা দেখিয়েছেন, কেউ শিখিয়ে পড়িয়ে দেয়নি, আর্টিফিশিয়াল কোনো বক্তব্য ছিল না। মাননীয় গভর্নর, মাননীয় মহিলা কমিশন, মাননীয় মানবাধিকার কমিশন, কলকাতা হাইকোর্ট থেকে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম করে দেওয়া হয়েছে 3 ম্যান, এনএইচআরসির প্রতিনিধি, স্টেট হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধি, স্টেট লিগাল সার্ভিস এইডের প্রতিনিধি, এর বাইরেও অন্যান্য রাজনৈতিক দলের যারা গেছেন, আমি তাদের কথা আর উল্লেখ করছি না, এবং ক্ষতিপূরণের নাম করে
ভাঙা বাড়ি এবং দোকানদারদেরকে 10,000 টাকা করে চেক দিতে পুলিশ গেছিল এসডিপিও জঙ্গিপুরের নেতৃত্বে। হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে 10 লাখ টাকার চেক নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা 3 বার গেছে, লাস্ট এডিএম গেছে আমি যেদিন যাই তার আগের দিন। সকলের একটা বক্তব্য, প্লাকার্ড, ফেস্টুন, মুখ, স্লোগান, এমনকি যেহেতু ন্যাশনাল লেভেলের লোকজন আসছে, তারা ইংরেজিতেও প্লাকার্ড লিখিয়েছিল যে আমাদের একটাই দাবি, বিএসএফ এর জাফরাবাদে স্থায়ী ক্যাম্প চাই। তার মানে বিএসএফ মানে তারা সিএপিএফ চায়, প্যারামিলিটারি চায়, তাদের একটাই বক্তব্য। আজকে গভীর রাতে হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়ির দরজাটা পাল্টেছে যাতে ভাঙা, যদি মুখ্যমন্ত্রী যান, যদিও তিনি ডুমুরজলাতে দাঁড়িয়ে বলেছেন আমার ধুলিয়ান বিডিও অফিসে যাওয়ার কথা, সবাই তো প্রায় পালিয়ে চলে এসেছে, তা আমি যাদের পাই তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেব, তো এই জন্য দরজা চেঞ্জ করা হয়েছে। কিন্তু এখন স্মার্টফোনের যুগে, ক্যামেরার যুগে, ভিডিওর যুগে যতই আলকাতরা লাগান আপনি, আপনার আসল চেহারাটা, আপনার পুলিশের আসল ভূমিকা, আপনার জিহাদিদের তাণ্ডব, এ আপনি বুঝতে পারবেন না। কিন্তু যে কথা আমি বলে আপনাকে দেখাবো সেটা হচ্ছে 12ই এপ্রিল বিকেল 4:30টায় মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তৈরি করে দেওয়া 2 মেন জাজের স্পেশাল বেঞ্চ, সেখানে রাজ্য সরকারের লয়ার, কেউ অ্যাকচুয়াল কেউ ভার্চুয়াল, যারা অ্যাপিয়ার হয়েছিলেন, তারপরে 17 তারিখে, তারপরে যতগুলো হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং গুলো সমস্ত পরপর এখানে আছে। সেখানে আপনি দেখবেন রাজ্য সরকারের পক্ষে যে সমস্ত মাননীয় লয়াররা ছিলেন তারা প্রত্যেকে কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করেছে, এক ডিপ্লয়মেন্টের বিরোধিতা করেছে, এক্সটেনশনের বিরোধিতা করেছে, এবং তারা চায় ইমিডিয়েটলি সেন্ট্রাল ফোর্স ওখান থেকে সরে যাক। কারণ তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের লোকেরা প্রতিনিয়ত লালপুর, বেদবোনা, জাফরাবাদ সহ যে 10টা টর্চার পয়েন্ট যেখানে ভ্যান্ডালিজম, লুট, খুন, অগ্নিসংযোগ, লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রীর? একটু আগে ডুমুরজলায় বলেছেন 2টো ওয়ার্ডে গোলমাল হয়েছে। কে দেয় আপনাকে তথ্য? সেই ছোট্ট ঘটনার তথ্য। আপনি হরগোবিন্দ দাস চন্দন দাস বাড়ি থেকে ডেকে বাড়ির সামনে পশু কাটার ছুরি দিয়ে জবাই করা হয়েছে, তার সঙ্গে আপনি তুলনা করছেন দাঙ্গাবাজ গুলি খেয়ে মরেছে তার সঙ্গে। সব মৃত্যু দুঃখজনক। দাঙ্গা করতে গেছে, গুলি করেছে, সে পুলিশ করুক, বিএসএফ করুক, সে তো কমিশন ইনকোয়ারি করছে, তারা বলবে, আমি জানি না, আমি উইটনেস নই। মাত্র 2টো ওয়ার্ড, আপনি গেছেন ফিল্ডে। আমি এখান থেকে কাজ করেছি, প্রতিনিধি দিয়ে প্রতিদিন কাজ করি এবং অনেক লড়াই করে ফিল্ডে গেছি। 10টা জায়গাতে 900 বাড়ি, দোকান কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়েছে। 9টা মন্দিরে সিরিয়াস ড্যামেজ আছে, এর বাইরেও আরো 10-11টা মন্দিরে মাইনর ড্যামেজ আছে। যে 10টা মন্দিরে, 9টা মন্দিরে রিপেয়ারিং কাজ হিন্দুদের সাহায্যে 30 তারিখ থেকে চলছে। আমি সমগ্র ধুলিয়াগঞ্জে পীড়িত হিন্দু সমাজ, তারা গত ভোটগুলিতে কাকে ভোট দিয়েছেন আমি জানি না, আমি সেখানে গিয়ে দেখেছি, সেখানে হিন্দু এলাকায় বিজেপির পঞ্চায়েত আছে,
কংগ্রেসের পঞ্চায়েত আছে, তৃণমূলেরও পঞ্চায়েত আছে। দল দেখা হয়নি, হিন্দু দেখে করা হয়েছে। আর তাদের একমাত্র দাবি, যারা গেছেন 13 তারিখ থেকে এপ্রিলের, আজকে মে মাসের 5 তারিখ পর্যন্ত একটাই অনুরোধ, আপনাদের মিডিয়ার লোকেদেরও হাত পা ধরেছে তারা, বিএসএফ সিআরপিএফ এর কমান্ডেন্টদের হাত পা ধরেছে, মানবাধিকার সংগঠন, রিলিফ ওয়ার্ক, এনজিও, রেড ক্রস, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, যারা সেবা দিতে গেছেন প্রত্যেকের হাত পা ধরে তারা একটা কথা বলেছেন, জাফরাবাদে বিএসএফ এর ক্যাম্প দিন, নইলে আমরা কেউ এখানে থাকতে পারবো না। আমরা সংখ্যায় 16-18% মাত্র, বিএসএফ আছে বলে আমরা আছি। যদিও বিএসএফ সিআরপিএফ দুটো কম্পোনেন্টই ওখানে আছে, 17 কোম্পানি। আপ টু 15 মে আমরা এক্সটেনশনের জন্য, আমার অন বিহাফ অফ মি, পিলের যেহেতু আমি ফার্স্ট পিটিশনার, আমি এক্সটেনশনের জন্য আবেদন করব হাইকোর্টে, যদি না এর মধ্যে স্থায়ী কোনো অ্যারেঞ্জমেন্ট হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই যে আন্ডারলাইন করা জায়গাগুলো দেখান, কিভাবে রাজ্য সরকারকে তো রিপ্রেজেন্ট করেন মুখ্যমন্ত্রী, তিনি তো পলিটিক্যাল চিফ নন, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। তার ইনস্ট্রাকশনে তার লয়াররা কি বলছে কোর্টে, মানুষ বলছে ক্ষতিপূরণ চাই না, অর্থ চাই না, আমরা আবার ঘুরে দাঁড়াবো, কিন্তু আমাদের নিরাপত্তা দিন। এবং পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, সেন্ট্রাল ফোর্সই দিতে পারবে। আমি আপনাদের মিডিয়া গ্রুপে সব পোস্ট করে দেবো, এটা পুরোটা আছে, আপনি ছবি তুলে নিতে পারেন। দেখুন প্রত্যেকটা ডেটে 12/4 থেকে শুরু করে নেক্সট, দেখুন প্রত্যেকটা ডেটে কিভাবে স্ট্রংলি অন দ্য ফ্লোর অফ দি আমাদের অগস্ট ক্যালকাটা হাইকোর্ট, সেখানে কিভাবে অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট কিভাবে অপোজ করেছে। এরপরেও কোন মুখে মুখ্যমন্ত্রী এসব কথা বলতে যান, বলেছেন নিহত পরিবারের লোকেরা আমাকে খুব গালাগালি করেছে। আপনাকে তো গালাগালি করবে, আপনি তো পুলিশ মন্ত্রী 14 বছর ধরে, আপনার পুলিশ তো শাটারের তলায় ঢুকে গেছিল, তা আপনাকে ধরবে না কাকে ধরবে? আপনি গাছেরও খাবেন, তলারও কুড়াবেন নাকি? আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে তো বলবে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ। আজকে কার্যত এই গরিব হিন্দু পরিবারগুলো সর্বশান্ত হয়েছে। এদের এই 5,000 10,000 টাকা, 2-4টো কাপড়, 4-5টা বাসন কোসন দিয়ে এদের কোনো ক্ষতি পূরণ করা যাবে না। আমি ধন্যবাদ জানাবো হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারকে। তারা আজকে কলকাতা হাইকোর্টে পুলিশের উপরে অনাস্থা জানিয়ে এবং 2 সপ্তাহের বেশি 3 সপ্তাহ তারা পুলিশের আচরণ দেখার পরে এই হত্যাকাণ্ডের মামলা সিবিআই কে ট্রান্সফার করার জন্য বিচারপতির কাছে আবেদন করেছেন। তাদের লয়ারের মাধ্যমে বিচারপতি মহোদয় লিভ গ্র্যান্ট করেছেন। আগামীকাল সম্ভবত শুনানি হবে। এবং সাথে সাথে তারা একটি গেস্ট হাউসে ছিলেন, সেখানে যে কায়দায় পুলিশের অত্যাচার গতকাল হয়েছে এবং যে কায়দায় পুলিশ কাল প্রতিরোধ এবং প্রতিবোধের সামনে প্রথমবার পড়েছে, সেটা আপনি দেখেছেন। আবার নাটক করেছেন, হরগোবিন্দ দাসের ছোট ছেলেকে তুলে নিয়ে গিয়ে সকালবেলা স্টেটমেন্ট করিয়ে এফআইআর করেছেন। আমি এখান থেকে যাচ্ছি সল্টলেকে, আমি বিরোধী দলনেতা, আমি বাধ্য হয়েছি কালকে তাদেরকে আমার যে রেন্টাল হাউস আছে, রেন্টাল যে ছোট একটা জায়গা আছে থাকার, সেখানে আমি ওই পরিবারকে শেল্টার দিয়েছি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং অ্যাজ এ রেসপন্সিবল লিডার অফ অপোজিশন ওয়েস্ট বেঙ্গল। আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে, আমার অ্যাকাউন্টেবিলিটি আছে।
সেই জন্য আমি তাদেরকে সেখানে শেল্টার দিয়েছি। সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যে ছেলে, তিনি একটু পরে আপনাদের সামনে বলবেন কিভাবে পুলিশ তাকে কালকে বিকাল থেকে থানায় বসিয়ে রেখে এই মিথ্যা এই যা লিখিয়েছেন এবং স্টেটমেন্ট করিয়েছেন। একটু পরেই বলবে, ওটা আমি উপস্থিত থাকবো, উনি বলবেন, যা খুশি আপনারা প্রশ্ন করবেন ওনাকে। উনিও মমতা পুলিশের এগেনস্টে মেলে এফআইআর করছেন এবং আমি উনাকে পরামর্শ দেব, উনিও উনার মা এবং বৌদির মতো কলকাতা হাইকোর্টের পুলিশের ওভার অ্যাকশনের বিরুদ্ধে মামলা করুন।